প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, দশম শ্রেণী বলতে আরও যদি স্পেসিফাই করে বলি, প্রিয় এসএসসির পরীক্ষার্থীরা, মানে তোমরা যারা তোমাদের যার দরজায় যাদের পরীক্ষা করা নাড়ছে, নকিং অ্যাট দ্য ডোর ইংলিশে যেটা বলেন, তোমাদের সবাইকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের প্রথমে আমি আজকে সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলবো। এরপরে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রথম অধ্যায়ের দিকে আমি দৃষ্টিপাত করব। তো তোমাদের জন্য সবচেয়ে যে সুখবর এই মুহূর্তে আমি মনে করি যে তোমরা ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো। স্কুল 30 তারিখ খোলার সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনা বলছি কারণ আবারও শোনা যাচ্ছে করোনা প্যান্ডেমিক বাড়ছে। তো সুতরাং সেটা অনির্ধারিত হলেও 30 তারিখ স্কুল খুলবে কিনা এটা একটা দোলাচল রয়েছে। কিন্তু ইতিবাচক যে বিষয়টি, তোমাদের এসএসসি পরীক্ষা হবে এবং তোমরা ইতিমধ্যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটি পেয়ে গেছো, সেটি প্রকাশ হয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে তোমাদের স্কুল খোলার পর তোমরা 3 মাস বা 60 কার্য দিবস ক্লাস করার সুযোগ পাবে, তারপর পরীক্ষা হবে। সো এর আগে তোমরা যে সময়টি পাবে, স্কুল যদি বন্ধ থাকে, সেটা তোমরা তোমাদের বোনাস সময় বা একটা বাড়তি সময় হিসেবে তোমরা বিবেচনা করতে পারো। তো সিলেবাস যেহেতু পেয়ে গেছো, স্কুল খোলার আগেই তোমরা যতটা পারো পড়াটা গুছিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমাদের চাপটা কম হবে। আর যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, এবং সবচেয়ে ইতিবাচক যে দিকটি আমার দৃষ্টিতে মনে হয় যে সংক্ষিপ্ত সিলেবাসটি শুধু সংক্ষিপ্ত নয়, এটি একটা সহজতর এবং সহজতম সিলেবাস, যেটা খুব সহজেই তোমাদের আয়ত্তে আনা সম্ভব। আয়ত্তে আনা সম্ভব না, আরও আমি যদি পরিষ্কার করে বলি যে তোমাদের অনেকেরই হয়তো এটি আয়ত্তে আছে। কারণ যদি আমি দেখি, প্রথমে আমি তোমরা বোর্ডে তাকাও, এখানে আমি অধ্যায়গুলোর নাম লিখেছি। সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের রসায়নে মাত্র 4টি অধ্যায় দেওয়া হয়েছে। এই 4টি অধ্যায়ের মধ্যে প্রথম 3টি অধ্যায়, অর্থাৎ 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় এবং 11ম অধ্যায়, এবং প্রথম 3টি যেটা বললাম যে 3য়, 4র্থ এবং 5ম, এই 3টি অধ্যায় কিন্তু তোমরা ক্লাস 9-এর প্রথম যে মডেল টেস্টের মধ্যে শেষ হয়েছে। আরও যদি বিশদভাবে বলি যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগেই ক্লাস 9-এ 9ম শ্রেণীতে তোমরা এগুলো শেষ করেছো, এবং 11 যে অধ্যায়টি রয়েছে সেটি তোমরা 10ম শ্রেণীতে প্রথমের দিকেই শেষ করে ফেলেছো। সুতরাং আমি মনে করি যে এটা তোমাদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাসটি আরও একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে ভালো ফলাফল তৈরি করবার ক্ষেত্রে। তো তোমরা সবাই মনোযোগী হবে, আর আমরা অনলাইন ক্লাস তো নিচ্ছি, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে, ইনশাল্লাহ একটি ভালো ফলাফল তোমরা সবাই বয়ে নিয়ে আসতে পারবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। তো আমরা যে প্রথম যে সংক্ষিপ্ত সিলেবাসের দিকে আমরা তাকাই, সংক্ষিপ্ত সিলেবাসের দিকে তাকালে আমরা প্রথমেই যে জিনিসটি দেখতে পাবো যে সংক্ষিপ্ত সিলেবাসের যে 4টি অধ্যায় দেওয়া আছে, অধ্যায়গুলোর নাম যদি আমরা দেখি, যে প্রথমে বলেছে যে 3য় অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন। এরপরে 4র্থ যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে পর্যায় সারণী। 4র্থ অধ্যায় পর্যায় সারণী। 5ম যে অধ্যায়টি রয়েছে, 5ম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। 5ম অধ্যায় রাসায়নিক বন্ধন। এবং সর্বশেষ তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে 11 অধ্যায়। 11 অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। খনিজ সম্পদ জীবাশ্ম, খনিজ সম্পদ জীবাশ্ম।
খনিজ সম্পদ, জীবাশ্ম। এই 4টি অধ্যায় রয়েছে। তো প্রথম 3টি অধ্যায় তোমরা নবম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষার আগেই শেষ করেছো, করোনারও প্রায় 7-8 মাস আগে। সুতরাং এই 3টি অধ্যায়ের উপর তোমাদের একটি ভালো দখল আছে, এটি আমার বিশ্বাস। কারণ তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা পরীক্ষা দিয়েছো, এবং সর্বশেষ যে অধ্যায়টি 11 অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম, এই অধ্যায়টি ক্লাস 10ম শ্রেণীতে উঠেই প্রথম যে অধ্যায়টি তোমাদের পড়ানো হয়েছে সেটি হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম। সো আমি মনে করি তোমরা 4টি অধ্যায় ভালোভাবে বুঝেছো। এখন তোমাদের নিজেদের এই পড়াগুলো আত্মস্থ করার মাধ্যমে ভালো ফলাফল তোমরা বয়ে আনতে পারবে, এবং এটি ডিপেন্ড করছে। তো আমরা জানলাম সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের, এবং আরেকটি বিষয় তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সিলেবাস সংক্ষিপ্ত হলেও পরীক্ষার নম্বর বন্টন কিন্তু সংক্ষিপ্ত হয়নি। অর্থাৎ তোমরা 100 মার্কসের পরীক্ষা দিয়েছো, এই ক্ষেত্রে 100 মার্কসের পরীক্ষা দিবে। আরও সহজভাবে বললে এই 4টি পরীক্ষা থেকেই তোমাদের 100 মার্কসের কোশ্চেন করা হবে। এক্ষেত্রে ব্যবহারিক 25 থাকছে, এবং তোমাদের যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটি 25টি হতো, সে 25টি হবে, এবং তোমাদের লিখিত আরও আমি যদি ডিটেলস বলি, তোমাদের লিখিত নম্বর হচ্ছে 50, 10 গুণন 5, 5টি সৃজনশীল তোমাকে 5×50 পাবে। এরপর বহু নির্বাচনী, বহু নির্বাচনীতে তোমাদের আগেও 25 মার্ক ছিল। বহু নির্বাচনীতে যদি আমি বলি তাহলে 25 গুণন 1 25, এবং ব্যবহারিক নম্বর বন্টন করা হয়েছে। ব্যবহারিকে 25, এই মিলে টোটাল 100 নম্বরের প্রশ্ন করা হবে তোমাদের। তো নম্বর বন্টন আগের মতোই থাকছে, তোমাদের 100 মার্কস থেকে পরীক্ষা হবে, তোমাদের পুরো আগের নম্বর বন্টনই বলবৎ থাকছে। তো আমরা এখন তোমাদের যে 3য় অধ্যায় পরমাণুর গঠন, এটি নিয়ে আমরা আলোকপাত করব। তো আলোকপাত করবার পূর্বে যে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, পরমাণুর গঠন এই অধ্যায়টি কিন্তু বেসিক যেটা তোমাদের বা প্রাথমিক যে আলোচনাগুলো, সেগুলো কিন্তু তোমরা 7ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে তো ডিটেলস তোমাদের আলোচনা করা হয়ে গেছে এই অধ্যায়টি নিয়ে, পরমাণুর গঠন। তো পরমাণুর গঠনের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব সেগুলো হচ্ছে পরমাণু কি, মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, পরমাণু এবং অণু, প্রতীক ও সংকেত, এবং পরমাণুর ভিতরের যে কণাগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পরমাণুর গঠন নিয়ে অনেকগুলো মতবাদ রয়েছে। পরমাণুর গঠন নিয়ে সর্বশেষ তোমাদের প্রথম যে আলোচনা করা হয়েছে পরমাণুর গঠন নিয়ে, 1903 সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে জন ডাল্টন পরমাণু গঠন সম্পর্কে যা প্রথমে আলোচনা করতে গেলে যার নাম চলে এসে জন ডাল্টন। এই জন ডাল্টন বলেছেন যে পরমাণু অখণ্ড, একে ভাঙা যায় না। পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা, এবং প্রায় 100 বছর এবং 100 বছরেরও বেশি সময় 1911 সালের পূর্ব পর্যন্ত এটি মোটামুটি একটা স্থির, একটা কনস্ট্যান্ট একটা ব্যাপার ছিল, যে সবাই ধরে নিয়েছিলেন আসলে পরমাণুকে ভাঙা যায় না। পরমাণু হচ্ছে অ্যাটম বা ক্ষুদ্রতম কণা, তাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন যে পরমাণুকেও ভাঙা যায়। আর বিজ্ঞানী রাদারফোর্ড তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে পরমাণুর দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে তার নিউক্লিয়াস এবং একটি একটা বাহিরের অংশ, এবং যেখানে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে ঘুরতে থাকে। এরপরেই বিভিন্ন বিজ্ঞানী এটা নিয়ে আলোচনা শুরু করলেন, এবং আমরা পরবর্তীতে যেটা বুঝলাম যে পরমাণুকে ভাঙা যায়। তো
পরমাণু প্রথমে আমরা পদার্থ নিয়ে আলোচনা করি। তো পদার্থ হচ্ছে পদার্থের যে মৌলিক কণিকা, অর্থাৎ একই যে পদার্থকে ভাঙলে আর কোনো নতুন কোনো কণিকা যদি পাওয়া না যায় সেটা হচ্ছে মৌলিক কণিকা। হ্যাঁ, যে মৌলিক পদার্থ কোনগুলোকে বলবো, যে পদার্থগুলো ভাঙলে শুধু মাত্র ওই পদার্থগুলো পাওয়া যায় সেটি হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে 118টি। আমি যা আরো বলি 118টি মৌলিক পদার্থ। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে, হ্যাঁ, মৌলিক পদার্থ কতটি বললাম? 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি। প্রকৃতিতে কতটি পাওয়া যায়? 98টি। বাকি যে পদার্থগুলো, এগুলোকে গবেষণার মাধ্যমে প্রস্তুত করা যায়। তো তাহলে আমরা এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক কণিকা হচ্ছে মৌলিক পদার্থ হচ্ছে 118টি এবং প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং বাকি যে সেগুলো গবেষণাগারে প্রস্তুত করা হয়। আমরা মৌলিক পদার্থ সম্পর্কে এটুকু জানলাম। এরপরে যৌগিক পদার্থ কাকে বলে? এই যে মৌলিক পদার্থ 118টি, এই 118টি মৌলিক পদার্থ একটি অন্যটির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে, এগুলোকে আমরা বলছি যৌগিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থগুলো যখন একত্রিত হচ্ছে তখনই যৌগিক পদার্থ তৈরি হচ্ছে এবং এ পর্যন্ত এই অসংখ্য যৌগিক পদার্থ রয়েছে। আরো সহজ করে তোমাদের যদি আমি বলি যে এই 118টি পদার্থ মানে পৃথিবীতে যত পদার্থ রয়েছে এগুলোর সবগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যদি আমরা বিবেচনা করি যে আমাদের আশেপাশে যে পদার্থগুলো আমরা দৃশ্যমান দেখি, কারণ মৌলিক পদার্থগুলোকে চোখে দেখা যায় না, এর সবগুলোই হচ্ছে যৌগিক পদার্থ। এরপরে আমরা আসবো অণু এবং পরমাণু। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণাটা সেটিকে আমরা বলবো পরমাণু। এবং অণু কাকে বলে? একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পদার্থ গঠন করে তাকে বলা হচ্ছে অণু। এবং প্রতীক এবং সংকেত, প্রতীক এবং সংকেত নিয়ে আমরা আলোচনা করব। প্রতীক কাকে বলে? অর্থাৎ যে মৌলিক পদার্থগুলোর নামের আদ্যক্ষর, সেটা ইংরেজি হতে পারে কিংবা গ্রিক হতে পারে, গ্রিক কিংবা ল্যাটিন হতে পারে। যে আদ্যক্ষর সেগুলোকে আমরা বলছি সহজ ভাষায় প্রতীক। অর্থাৎ কোনো মৌলে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটিকে বলে তার প্রতীক। যেমন হাইড্রোজেন, প্রতীক আমরা বলি হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের প্রতীক N। এগুলো হচ্ছে প্রত্যেকটি একটি মৌলিক পদার্থের প্রতীক। এবং অণু, যৌগিক পদার্থ অণু, তাহলে আমরা জানলাম যে প্রতীক কাকে বলে, যে মৌলিক পদার্থের নামের আদ্যক্ষর যেটা সেটি হচ্ছে তার প্রতীক। এটা ইংরেজি হতে পারে, গ্রিক হতে পারে কিংবা ল্যাটিন হতে পারে। এরপর সংকেত, যখন যৌগিক পদার্থগুলো তৈরি হচ্ছে তারা পরস্পর ক্ষুদ্রতম যে অংশ দিয়ে তৈরি সেটিকে বলা হচ্ছে তার সংকেত। যেমন পানি আমরা জানি পানির সংকেত হচ্ছে H। তো প্রিয় শিক্ষার্থীরা, পানির সংকেত আমরা জানি H2O। তো প্রতীক এবং সংকেত এগুলো তোমরা ক্লাস 8এও পড়েছো, এগুলো তোমরা জানো, তাই ডিটেলস এগুলো নিয়ে আলোচনা আর করবো না। তোমরা বাসায় বইয়ে ডিটেলস দেখে নেবে। এবং ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে যে বিভিন্ন প্রতীকগুলো, কোনটি গ্রিক প্রতীক, কোনটি আরবি ভাষা থেকে এসেছে, কোনটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, এগুলো ডিটেলস লিখবে। পরীক্ষায় প্রায়শই এগুলো আসে। সোডিয়াম, যেমন সোডিয়ামের নেট্রিয়াম, এটি মৌলিক সোডিয়াম পদার্থটি সোডিয়াম আমাদের বলি সোডিয়াম। এটি কিন্তু সোডিয়াম নামটি ল্যাটিন, সোডিয়াম আমরা একে Na দ্বারা প্রকাশ করি। বলছি সোডিয়াম, লিখছি Na, কারণ কি এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, TRUM। এভাবে আমরা যে গোল্ড বলি, গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম,
বলছি গোল্ড, কিন্তু বলছি আমরা অরাম, এই প্রকাশ করছি এইউ দিয়ে। একইভাবে অ্যান্টিমনি, এসটিবিয়াম, মার্কারি, হাইড্রোজিয়াম, এবং আয়রন, ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আয়রন আমরা এফি দ্বারা প্রকাশ করি, আয়রন। আয়রন বলছি আয়রন, আমরা বলি আয়রন, কিন্তু লিখার সময় লিখি এফ ই, কারণ এর যে লেতিন নাম সেটা হচ্ছে ফেরাম। তো একইভাবে আদার্স যে প্রতীকগুলোর লেতিন নাম রয়েছে, তোমরা এগুলো মুখস্থ করবে, এখান থেকে এমসিকিউ প্রায়শই এসে থাকে। সো তোমরা এগুলো খুব ভালোভাবে আত্মস্থ করবে, আয়ত্ত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে মৌলিক পদার্থ আবিষ্কৃত মৌলিক পদার্থ কতগুলো সেটি নিয়ে আলোচনা করেছি। যৌগিক পদার্থ নিয়ে আমরা কথা বলেছি, আমরা পরমাণু এবং অণু নিয়ে কথা বলেছি, এবং প্রতীক এবং সংকেত নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি। এখন আমাদের আজকের আলোচনার যে লাস্ট টপিক সেটি হচ্ছে পরমাণুর ভিতরের কণা। শুরুতে বলেছিলাম, বিজ্ঞানী ডাল্টন বলেছেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন যে না, পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে অনেকগুলো কণিকা পাওয়া যায়, কিন্তু মোটা দাগে 3টা কণিকা হচ্ছে স্থায়ী। পরমাণুর যে কণিকা, মোটা দাগে 3টা কণিকা হচ্ছে স্থায়ী। 1 ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এটি হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। এর বাদেও কিছু কণিকা রয়েছে, তোমরা পরবর্তীতে ক্লাসে তোমরা আপার ক্লাসে ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বে। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টি হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। এই 3টি স্থায়ী কণিকা পরমাণুর ভিতরে অবস্থান করে। এই অবস্থানের এই 3টি কণিকা আবার একই জায়গায় অবস্থান করে না। এর পরবর্তীতে আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু কণিকা নিয়ে আলোচনা করব, তখন তোমাদের কাছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টে মৌলিক কণিকা, এবং এগুলোর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি যদি ইলেকট্রনের বলি, ইলেকট্রনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে প্লাস বা ধনাত্মক। ইলেকট্রনের নির্দিষ্ট ভর হয়েছে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম, বা এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি, বা 9.1 × 10⁻38 কেজি। এবং চার্জ হচ্ছে, ইলেকট্রন চার্জ বলি 1, যেহেতু ধনাত্মক, প্লাস 1.6 × 10⁻19 কুলম্ব। প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট, আমি যে ইলেকট্রন সম্পর্কে যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম, এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ইনফরমেশনগুলো আত্মস্থ করবে, মুখস্থ করবে, বারবার লিখবে, বাসে লিখবে, কারণ এগুলো পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে, সৃজনশীলের কোয়াতে আসে, ইভেন অঙ্ক করতে গেলেও আমাদের লাগে। সো তোমরা এগুলো সবগুলো আত্মস্থ করবে। আমি কি বলেছি বলতে, ইলেকট্রনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻38 গ্রাম, বা যদি এটাকে আমরা কেজিতে কনভার্ট করি, কেজিতে রূপান্তরিত করি, তাহলে হবে 9.1 × 10⁻31 কেজি, এবং এর চার্জ বা আধান হবে 1.6 × 10⁻19 কুলম্ব। একইভাবে প্রোটন রয়েছে, ইলেকট্রনের চার্জ হবে নেগেটিভ বা ঋণাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এটা প্লাস না, এটা হবে ঋণাত্মক। ইলেকট্রনের চার্জ হবে ঋণাত্মক 1.6, অর্থাৎ -1.6 × 10⁻19 কুলম্ব। এরপরে রয়েছে প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে, একইভাবে প্রোটনের চার্জের কথা যদি আমরা, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, অর্থাৎ প্রোটনের চার্জ ধনাত্মক। প্রোটন ধনাত্মক চার্জবাহী কণিকা। এবং প্রোটনের আমরা যদি ভরের কথা বলি, প্রোটনের ভর হচ্ছে 1.673 into 10⁻24 গ্রাম, 10⁻24 গ্রাম, বা এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, তাহলে হবে
1.673 into 10 inverse 27 কেজি এবং চার্জ আগে বলেছি ধনাত্মক, তাহলে প্লাস 1.6 into 10 inverse 19 কুলম্ব। প্রিয় শিক্ষার্থীরা, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, এর ভর হচ্ছে 1.6 into 10 inverse 3 1.673 into 10 inverse 24 গ্রাম এবং এর চার্জ হচ্ছে 1.6 into 10 inverse 9 কুলম্ব। এরপর নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো নির্দিষ্ট চার্জ নেই। হ্যাঁ, বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন এবং নিউটনের নির্দিষ্ট কোনো চার্জ নেই এবং আপেক্ষিক ভর শূন্য। নিউটনের আপেক্ষিক ভর, এর আপেক্ষিক ভর 1 ধরা হয়, এর আপেক্ষিক ভর 1 ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানলাম। তোমরা এই ইনফরমেশনগুলো তোমাদের ইনিশিয়াল স্টেজে যে কাজ, এগুলো তোমরা খাতায় লিখবে, সবগুলো লিখে তোমরা গ্রুপে আপলোড করবে। অর্থাৎ আমি যে লেকচারগুলো দিলাম, একটু লেকচারের সাথে সাথে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল, এই ডিটেলস যে ইনফরমেশনগুলো দেওয়া হলো। তো এই অধ্যায়টি অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিটি অধ্যায়, মাত্র 4টি অধ্যায়, যেহেতু প্রতিটি অধ্যায়ই ইম্পর্টেন্ট এবং তোমাদের সব কিছু ঠিক থাকলে, যেহেতু 8টাই সৃজনশীল আসে, তো আমরা ধরেই নিতে পারি যে প্রতিটি অধ্যায় থেকে গড়ে 2টি করে সৃজনশীল তোমরা পাবে। 4টা অধ্যায় থেকে 4 2 8টি। তো সেই জন্য প্রত্যেকটি অধ্যায় সমভাবে গুরুত্ব দিতে হবে এবং এই অধ্যায়ে যেহেতু তোমরা ক্লাস 8 থেকে ডিটেলস জানছো, জেনে এবং সবগুলো তোমাদের মোটামুটি জানা, সো এই অধ্যায় থেকে ভালো করবার সুযোগ তোমাদের অনেক বেশি। তো আমরা পরের লেকচারে এর পরের যে টপিকসগুলো, বিশেষ করে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করো এবং সবার জন্য আমরা সবাই যেন ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।